তাহলে এখানে আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে যে যে পদ্ধতিতে আমরা চেঞ্জ করেছি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ইন কেসের ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার জন্য ইফ ব্যবহার করলাম, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এই ইফটা তুলে দিয়েছি, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান ভয়েস ছাড়া অন্য কোনো ওয়ার্ড ইউজ করা যায় না। ঠিক আছে। আর 2 নম্বর উদাহরণের ক্ষেত্রে ডিউ টু ছিল, সেটাকে আমরা কমপ্লেক্সে অ্যাজ ব্যবহার করলাম, কারণ বোঝাতে এরকম অ্যাজ সিন্স বিকজ এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে আমরা ফ্রেজটাকে ক্লসে রূপান্তর করলে দাঁড়াচ্ছে অ্যাজ হি ওয়ার্কড হার্ড। আর মেইন ক্লজটা সাধারণত সেম রেখে দেওয়া যায়, কম্পাউন্ডের ক্ষেত্রেও সেম, মেইন ক্লজটা রয়ে গেছে ঠিকঠাক, শুধু কমপ্লেক্সের অ্যাজ যেটা ছিল সেটাকে আমরা তুলে দিয়েছি, আর তার পরিবর্তে এদিকে আমরা একটা সো যুক্ত করেছি। এবার আসে 3 নম্বর। অন্তত 3 নম্বরটা কি তোমরা আমাকে রেসপন্স করতে পারবে? 3 নম্বরে অন্তত কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে আমরা করতে পারি? তিন 3 নম্বরের ক্ষেত্রে এখানে যেটা ফ্রেজ দেওয়া আছে, ডেসপাইট অল ইওর মানি, এটাকে যদি তোমরা কমপ্লেক্সে রূপান্তর করতে পারো তাহলে মোটামুটি একটা তোমাদের জন্য ভালো আনসার তৈরি করা যায়। ফ্রেজটাকে শুধু তোমরা ক্লজে নিয়ে এসো। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ওই কমপ্লেক্স সেন্টেন্সের যেটা তোমরা কানেক্টর ব্যবহার করো, ওই কানেক্টরটা বা ক্লজ মার্কারটা তোমরা কম্পাউন্ডে চেঞ্জ করে দিবা। তাহলে আমি কি সময় দিব তোমাদেরকে? 30 সেকেন্ড, তোমরা ট্রাই করবে কিনা? ওকে, তোমরা তাইলে যদি কেউ করে থাকো আমাকে চ্যাটে জানাতে পারো। আমি আমার মতো তাইলে এখানে লিখে দেই, এর মধ্যে তোমরা পারলে লিখে দাও। তারপরে হচ্ছে তাইলে ইউ আর নট রিকোয়েস্ট রেসপেক্টেড, এটাকে আমি এদিকে নিয়ে আসি আগের নিয়মে। ওকে, যেহেতু তোমাদের কোনো রেসপন্স পেলাম না, আমি বলে দিচ্ছি। তাহলে ডেসপাইট এবং ইনস্পাইট অফ থাকলে আমরা দো, অল দো দিয়ে আমরা আনসার করতে পারি। দো অথবা অল দো আমরা ব্যবহার করব ডেসপাইট অথবা ইনস্পাইট অফ এর স্থানে। আর এরপরে একটা যেহেতু আমার সাবজেক্ট লাগবে, তাহলে আমি সাবজেক্ট হিসেবে কোনটা আমি ব্যবহার করব সেটা একটু দেখি তাহলে। তো যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইউ প্রথম বাক্যে, তাহলে আমরা এখানে ইউটাকে নিয়ে আসতে পারি। দো ইউ, তো তোমার অনেক টাকা সত্ত্বেও, আগে আমরা একটু অর্থটা দেখি, তোমার অনেক টাকা বা তোমার টাকা সত্ত্বেও তোমাকে আহ সম্মান বা রেসপেক্ট করা হয় না। তাইলে এখানে তার মানে বোঝাচ্ছে যদিও তোমার টাকা আছে, এরকম কিছু। তাহলে দোয়ের পরে আমরা সাবজেক্ট পেয়েছি, শুধু একটা ভার্ব দরকার। তাহলে টাকা কি, টাকা আসলে এখানে কি বোঝাচ্ছে, মানে একটা ভার্ব বলতে কোন ধরনের কোন অর্থের একটা ভার্ব? তাহলে এখানে আমরা হ্যাভটা ব্যবহার করতে পারি। এর মানে হলো দো ইউ হ্যাভ মানি, যদিও তোমার যদিও তোমার কাছে টাকা আছে, ইউ আর নট রেসপেক্টেড, তবু তোমাকে রেসপেক্ট করা হয় না বা তোমাকে সম্মান দেওয়া হয় না। এটাই হচ্ছে আনসার। আর এখানে আমরা এই সেন্টেন্সটাতে কম্পাউন্ডে এসে ওই দোটাকে আমরা তুলে দিব, কেমন? তাহলে তখন আমরা বলতে পারি ইউ হ্যাভ মানি, তোমার টাকা আছে, বাট ইউ আর নট রেসপেক্টেড।
এই দোল যুক্ত সেন্টেন্স গুলো কম্পাউন্ড করলে আমরা সেখানে বাট ব্যবহার করেও আনসার করতে পারি। এখন কি সবার কাছে ক্লিয়ার এই তিনটা? অন্তত এইটুকু আমাকে জানাও তোমরা একটু চ্যাটে, এই তিনটার চেঞ্জ যে আমি করিয়ে দিলাম এগুলো তোমাদের নিজেদের ধারণার সাথে মিলছে কিনা একটু জানাও, প্রপারলি বুঝতে পেরেছো কিনা সবাই। যদি বুঝতে পারো তাহলে আমি পরের রুলসে চলে যাচ্ছি। কেমন? পরের রুল হচ্ছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ ফাংশন হচ্ছে ইনাফ টু সো দ্যাট ভেরি অ্যান্ড সো। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা একটু আমরা দেখি। এখানে বলা হচ্ছে যদি সিম্পল সেন্টেন্সে কখনো ইনাফ টু থাকে তখন আমরা কমপ্লেক্সে সেটা সো দ্যাট দিয়ে করি, আর কম্পাউন্ডে এন্ড দিয়ে করি। কিরকম? উদাহরণটা দেখা যাক। দ্য সাম ইজ ইনাফ ইজি ফর দ্য স্টুডেন্টস টু সলভ। আচ্ছা, বলতেছে অঙ্কটা ছাত্রদের জন্য করা সহজ, মানে অঙ্কটা ছাত্রদের জন্য সলভ করা সহজ। যদিও এই সেন্টেন্সটা একটু চেঞ্জ হবে, এটা হবে এরকম: দ্য সাম ইজ ইজি ইনাফ ফর দ্য স্টুডেন্টস টু সলভ। ঠিক আছে, এরকমই হবে মূলত। তো দ্য সাম ইজ, এটা তাহলে কি হচ্ছে দেখো, এরকম যদি ইনাফ থাকে কোন একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ক্ষেত্রে আর কি, তো তোমরা তখন এটাকে সো দ্যাট দিয়ে ব্যবহার করবে। তাহলে দ্য সাম ইজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। ওকে, তাহলে আমরা কি কি করলাম পরিবর্তন দেখো। আমরা জাস্ট ইনাফ শব্দটাকে তুলে দিয়ে আমরা যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পাবো তার আগে একটা সো বসিয়ে দিব এবং তারপর একটা দ্যাট দিব। কেমন? আর যার জন্য এটা সলভ করা সহজ বলতেছে ওই তাকে আমি সাবজেক্ট বানাবো, তাহলে দ্যাট এর পরে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। এরপর এখানে সলভ যে টু সলভ যেটা দিয়েছে ওই ইনফিনিটিভটাকে আমরা মেইন ভার্ব দিয়ে দিলাম, তাহলে দ্য স্টুডেন্টস সলভ ইট। শুধু আমি ক্যানটা বসালাম এখানে অতিরিক্ত কেন? কারণ তোমরা জানো সো দ্যাট এর পরের অংশে সাধারণত ক্যান কুড এগুলো বসে। মেয়ে মাই বর্তমান কাল হলে আমরা ক্যান অথবা মে বসাই, অতীত কাল হলে কুড অথবা মাইট বসাই। যেহেতু বাক্যের শুরুতে তোমরা দেখতেছো দ্য সাম ইজ সো ইজি ইজ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। তারপরে দেখো দ্য সাম ইজ ভেরি ইজি অ্যান্ড সো দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। এখানে একটু আমরা দেখি, তাহলে এই সো এর জায়গায় এটা এখন হয়ে গেল দ্য সাম ইজ ভেরি ইজি। তাহলে এখানে আমরা এন্ড না দিয়ে সরাসরি সো দিয়ে আনসারটা চাইলে করে ফেলতে পারি। দ্য সাম ইজ ভেরি ইজি সো দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। ওকে, তাহলে এটা কি সবাই বুঝতে পেরেছো কিনা? তোমরা কি এটার উপর প্র্যাকটিস করবা? করলে আমি একটা তোমাদেরকে সেন্টেন্স দিতে পারি, একটু জানাও তোমরা এটা প্র্যাকটিস করবা কিনা। করলে তোমরা একটা সেন্টেন্স ট্রাই করতে পারো। এটা তোমরা চাইলে করতে পারো, এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে তোমরা এটাকে চাইলে রূপান্তর করতে পারো। আমি যে সেন্টেন্সটা দিলাম, দ্য লোড ইজ হেভি ইনাফ ফর দ্য বয় টু ক্যারি, এটাকে চাইলে তোমরা চেঞ্জ করতে পারো। যদি এটাকে চেঞ্জ করে প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা এটার আনসারটা শেয়ার করতে পারো চ্যাটে। রুল 6। রুল 6 হচ্ছে টু টু এর উদাহরণ। এটা অনেক কমন একটা উদাহরণ, অনেক কমন একটা রুল। এটা তোমরা সাধারণত স্টুডেন্টরা 9-10 থেকে পরিচিত এটার সাথে। সো অনেকেই হয়তো 7-8-এও প্র্যাকটিস করে, গ্রামার যারা তাদের জন্য কমন এটা। যদি কোনো একটা বাক্যে মানে কোনো একটা কিছু এত বেশি যে সেটা করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা এই টু টু স্ট্রাকচারটা ব্যবহার করি। যেমন দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি ইট, এর মানে হলো
এই বোঝাটা এতই ভারী তার জন্য যে টু ক্যারি ইট এটা ব্যবহার করা যায় না। তো এক্ষেত্রে দ্য লোড ইজ টু হেভি ফর হিম টু ক্যারি ইট এর মধ্যে এটা এই টু হেভি, এই টু হেভিটা আমরা এই জায়গাতে আমরা চেঞ্জ করব কেমন। তাইলে রুলটা হচ্ছে টু প্লাস যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে সেটাকে আমরা চেঞ্জ করে সো ব্যবহার করব এবং এরপর একটা দ্যাট দিব। তাহলে দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট, দেখো হেভির আগে যে টুটা দেওয়া আছে ওটাকে আমরা চেঞ্জ করে সো করে দিলাম এবং ঠিক নিয়ম অনুযায়ী আমরা এই অ্যাডজেক্টিভের পর একটা দ্যাট ব্যবহার করলাম, অর্থাৎ এই যে সো হ্যাভি দ্যাট। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ, দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট। মূল পরিবর্তনটা আসলে এখানে, অর্থাৎ তোমরা টু প্লাস অ্যাডজেক্টিভ যেটা দেখবা ওটাকে তোমরা চেঞ্জ করে হ্যাঁ সো হ্যাভি দ্যাট এভাবে ট্রাই করবে। কেন করতে হবে? কারণ সিম্পল সেন্টেন্সে তো তোমরা একটা সাবজেক্ট একটাই ভার্ব পেয়েছো, বাট কমপ্লেক্সে তোমাকে যেহেতু দুইটা ক্লজ তৈরি করতে হবে, সো এখানে প্রথম ক্লজ কোনটা? দ্য লোড ইজ সো হ্যাভি, এটা হচ্ছে প্রথম ক্লজ। এরপরে দ্যাট দিয়ে আমরা আরেকটা ক্লজ স্টার্ট করব। এবার আরেকটা ক্লজ স্টার্ট করতে গেলে আমার একটা সাবজেক্ট, প্রথমত ক্লজ মার্কার দরকার, তো আমরা তো দ্যাট একটা ক্লজ মার্কার দিয়েছি কমপ্লেক্স সেন্টেন্সের। তারপরে আমাদের দরকার সাবজেক্ট এবং ভার্ব। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে হি। এই হিটা পেলাম থেকে? এই যে হেভির পরে আমরা হিম, হ্যাঁ মানে লোডটা কার জন্য ভারী? যার জন্য ভারী, হ্যাঁ তাকে সাবজেক্ট করতে হবে, তাহলে হিম। এই হিম থেকে হি। আর তোমরা একটু আগে জেনেছো সো দ্যাট এর পরে সাধারণত ক্যান, মে অথবা কুড, মাইট বসাতে হয়, যেহেতু এটা বর্তমান কাল তাহলে আমরা কুড বসাবো না, ক্যান বসাচ্ছি। তাহলে লোডটা এতই ভারী যে সে এটাকে ক্যারি করতে পারে নাকি পারে না? পারে না। তাহলে এটা আমরা ক্যানট দেবো, নেগেটিভ, হি ক্যানট। এরপরে ভার্ব এখানে আমরা কি পাচ্ছি? ক্যারি। তাহলে এই ক্যারি শব্দটা আমরা এখানে দিলাম, দ্য লোড ইজ সো হেভি দ্যাট হি ক্যানট ক্যারি ইট। ওকে। এরপরের সেন্টেন্সটা মোটামুটি আরো সহজ। কম্পাউন্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে শুধু সোটা ভেরি হয়ে যায়, দ্য লোড ইজ ভেরি হেভি। এরপরে এন্ড, এন্ড না দিয়ে আমরা চাইলে সো দিয়েও করতে পারি, এন্ড হি ক্যানট ক্যারি ইট অথবা সো হি ক্যানট ক্যারি ইট। সো দিয়ে করলে আসলে হয়ে যায় দ্য লোড ইজ ভেরি হেভি সো হি ক্যানট ক্যারি ইট। তারপরে রুল নাম্বার 7, এখানে আমরা দেখতে পাচ্ছি টু প্লাস ভি ওয়ান অথবা ইন অর্ডার টু প্লাস ভি ওয়ান অথবা উইথ ভিউ টু ভি আইএনজি। এটার ফাংশন আসলে কি? এটার ফাংশন হচ্ছে ডেলা সোল্ড হার হেয়ার টু বাই এ গিফট ফর জেম। এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র ইনফিনিটিভ দেওয়া আছে। তো সাবজেক্ট হচ্ছে ডেলা, সোল্ড হচ্ছে তার ফাইনাইট ভার্ব, এবং এখানে আর কোনো মেইন ভার্ব কিন্তু নেই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সে যদি কখনো তোমরা এরকম সাবজেক্ট এবং মেইন ভার্বের পরে টু প্লাস ভার্ব অথবা ইনফিনিটিভ ইনফিনিটিভ যদি তোমরা পাও, তবে সেই ইনফিনিটিভটাকে বেস করে তোমরা একটা নতুন ক্লজ তৈরি করতে পারবে। যেমন কি কি এখানে পরিবর্তন দেখা যায়? ডেলা সোল্ড হার হেয়ার, প্রথম অংশটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পুরোটাই সেম আমি রেখে দিলাম, তার মানে আমি একটা ক্লজ পেয়ে গেলাম। সিম্পল সেন্টেন্সের প্রথম অংশটা থেকে আমি একটা ক্লজ পেয়ে গেলাম। এবার এখন আমি আরেকটা ক্লজ তৈরি করবো। আরেকটা ক্লজ তৈরি করার জন্য কি করতে হবে দেখো, একটা সো দ্যাট আনতে হবে। ইনফিনিটিভের ক্ষেত্রে মনে রাখবা কমপ্লেক্স করার জন্য একটা সো দ্যাট আনতে হয়। সো দ্যাট দেওয়ার পর একটা সাবজেক্ট, যেহেতু আমি এখানে একটা নতুন ক্লজ বানাবো তাহলে আমার একটা সাবজেক্ট দরকার। তাহলে সাবজেক্ট কোনটা হতে পারে? এই সেন্টেন্সে এই যে সে ডেলা তার চুল বিক্রি করেছিল কেন? গিফট কেনার জন্য, জিমের জন্য গিফট কেনার জন্য। তাহলে গিফটটা কে কিনবে? ওই ডেলা নিজে কিনবে, তার এখানে সি হলো সাবজেক্ট। আর এটা যেহেতু সোল্ড অতীতকাল, তাইলে আমরা এখানে ক্যান না দিয়ে কি দিব? কুড। তোমরা জানো সৌদেটার পরে একটু আগে বলেছি সৌদেটার পরে ক্যান অথবা কুডের ফাংশন। তাহলে সো দ্যাট শি কুড। এবার এখানে ভার্ব কি দেওয়া আছে? বাই। তাহলে সো দ্যাট শি কুড বাই আ গিফট ফর জিম। তাহলে কি কিনতে পারে? আ গিফট ফর জিম, অর্থাৎ জিমের জন্য একটা উপহার। তাহলে এভাবে টু প্লাস ভার্ব দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স দেখতে পাই, সিম্পল সেন্টেন্স, সেটাকে কমপ্লেক্স করার জন্য
আমরা এই সো দ্যাট ব্যবহার করতে পারি। এরপর আসো কম্পাউন্ড। কম্পাউন্ডে এখানেও হচ্ছে প্রথম ক্লোজটা বরাবর আমরা রেখে দিব। ডেলা সোল্ড হার হিয়ার। ডেলা তার চুল বিক্রি করেছিল, ঠিক আছে। এন্ড সো শি কুড বাই এ গিফট ফর জিম। এবং তাই আহ, আচ্ছা, এখানে আমরা মূলত এই সেন্টেন্সটা সাজাতে গেলে একদম এক্স্যাক্টলি উদ্দেশ্য বোঝানোর জন্য সাধারণত আমরা আসলে কম্পাউন্ড সেন্টেন্স খুব একটা ব্যবহার করি না। তবুও পরীক্ষায় যখন চলে আসে তখন আমরা আসলে একটা কাছাকাছি অর্থ তৈরি করতে পারে এরকম একটা এক্সপ্রেশন বা বাক্য আমরা ব্যবহার করি, কেমন? তো ডেলা সোল্ড হার হেয়ার বলার পরে আসলে উদ্দেশ্য বুঝে এরকম শব্দ আলাদা করে এখানে আসলে নেই। তো সেক্ষেত্রে আমরা কাছাকাছি উদাহরণ হিসেবে এই অ্যান্ড সো দিয়ে আমরা হয়তো করতে পারি, এবং তাতে যেন সে কি করতে পারে, একটা গিফট জিমের জন্য কিনতে পারে। এই জন্য এটা আমরা এখানে অ্যান্ড সো দিয়ে করলাম। তো তোমরা এটাও যদি প্র্যাকটিস করতে চাও এই সেন্টেন্সে, তাহলে তোমরা একটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, এটাকে তোমরা ট্রাই করতে পারো। দ্য বয় ওয়ার্কড হার্ড টু সাকসিড ইন লাইফ। তাহলে এটাকে তোমরা, এই সেন্টেন্সটাকে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করতে পারো। এটা একটু ট্রাই করো। ঠিক আছে, এটা কি তোমরা পারবা? ট্রাই করবা? কেউ কি এটা ট্রাই করবে? একটু রেসপন্স করো, যদি না পারো তাহলে আমি করে দিব। আর যদি তোমরা পারো তাহলে একটু রেসপন্স করতে পারো। ওকে, তাহলে আমি একটু বলে দিই, এটা তোমরা ধরার প্র্যাকটিস করছো। তাহলে এখানে কমপ্লেক্স করতে গেলে দা বয় ওয়ার্ক হার্ড এটা বরাবর তোমরা রেখে দিতে পারো। আর পরের অংশে, আচ্ছা তোমরা একজন উত্তর দিয়েছো, দা বয় ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড সাকসিড ইন লাইফ। ভেরি গুড, এটাই হচ্ছে উত্তর। থ্যাংক ইউ। আর কম্পাউন্ডটাও তাহলে একই নিয়মে করে নিতে পারো। এবার রুল নাম্বার 8, বিসাইডস। বিসাইডস এর যে ব্যবহার, সেটা আসলে কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। বিসাইডস এর অর্থ হচ্ছে কোনো কিছুর পাশাপাশি অন্য কিছু একটা হওয়া। তো আমরা এছাড়াও বলি বাংলা এটাকে। তাহলে বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি হি ইজ এ গুড প্লেয়ার, সে হচ্ছে একজন ভালো প্লেয়ার। তো এখানে আহ, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি এই কথাটাকে আমরা যদি ক্লসে নিয়ে আসতে পারি তাহলে আমার আনসার কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করতে পারি তাহলে? এখানে আমরা আহ বিসাইডস এর জায়গায় ওয়াইল শব্দটা বসাবো।
আর বিং শব্দের জায়গায় আমি বিংটাকে একটা মেইন ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ ওয়্যার এই ধরনের যেটা প্রয়োজন হয় সেটা আমরা ইউজ করব। আর যেহেতু এখানে গুড স্টুডেন্ট বলতেছে কাকে, হি কে, সাবজেক্ট তাহলে এখানে হি। তাহলে এভাবে বিসাইডস যুক্ত সেন্টেন্সকে আমরা চারটা ওয়াইল দিয়ে করতে পারি। ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট, ওয়াইলের পর একটা সাবজেক্ট আনলাম হি, তারপরে ভার্ব বানালাম, বিংটাকে আমরা ভার্ব তৈরি করে দিছি। অথবা এখানে বিং না এসে যদি অন্য কোনো ভার্ব থাকতো তবে সেই ভার্বটাকে আমরা এখানে মেইন ভার্বে স্থানে ইউজ করতাম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ইউজ করতাম। তাহলে ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, একদিকে সে যেমন ভালো ছাত্র, ওয়াইল হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার, আবার সে একজন কি ভালো প্লেয়ারও বটে। এরপর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করতে পারি। যেমন হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার। কারো ব্যাপারে এরকম যদি আমরা দুই ধরনের যদি বর্ণনা করি কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে, তখন আমরা এভাবে নট অনলি বাট অলসো দিয়ে দুটো বর্ণনা যুক্ত করতে পারি। হি ইজ নট অনলি আ গুড স্টুডেন্ট বাট অলসো আ গুড প্লেয়ার, মানে এভাবে দুইটা অংশে আমরা যুক্ত করে দিতে পারি। তারপরে আছে, তাইলে এটা আশা করি তোমরা পারবে। তাইলে রুল নাম্বার 8 গেল। রুল 9, ইমিডিয়েটলি আফটার অথবা জাস্ট আফটার প্রেপোজিশন প্লাস ভার্ব আইএনজি, এগুলো আমরা কিভাবে করব। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away। বলতেছে পুলিশ দেখার পর পরেই, ইমিডিয়েটলি আফটার মানে হচ্ছে একেবারে খুব তাৎক্ষণিকভাবে বা ঠিক পর পরই। পুলিশ দেখার পর পরই দ্য থিফ ran away, চোর কি হলো, পালিয়ে গেল। তো এখানে পুলিশ দেখার পর এই অংশটাকে আমরা চেঞ্জ করব কেন, দ্য থিফ ran away, এটা তো অলরেডি একটা মেইন ক্লজ দেওয়া আছে, এটাকে আমরা বরাবর মেইন ক্লজের স্থানে রেখে দিতে পারি। কেমন? তো ইমিডিয়েটলি আফটার মানে হলো একেবারে খুব সাথে সাথে কোনো একটা কিছু হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমরা সাধারণত অ্যাজ সুন এজ বেশি ব্যবহার করি। তবে বিকল্প হিসেবে এখানে whenever এই শব্দটাও দেওয়া হয়েছে। তবে বেস্ট অপশন হচ্ছে তোমরা ইউজ করবে অ্যাজ সুন এজ। এর মানে হলো অ্যাজ সুন এজ দ্য থিফ স দ্য পুলিশ, মানে চোর পুলিশকে দেখা মাত্রই, অ্যাজ সুন এজ মানেও এই দেখা মাত্রই, মানে কোনো একটা কাজ হওয়ার সাথে সাথে বোঝাচ্ছে। সো পুলিশকে দেখার সাথে সাথেই, চোর পুলিশকে দেখার সাথে সাথে কি হলো, হি ran away, সে পালিয়ে গেল। আর এখানে অ্যাজ সুন এর পরে চেঞ্জটা কি, এখানে ওই দা থিফ যেটা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে আমরা এখানে প্রথমে নিয়ে এসেছি। তারপরে এখানে সিং ভার্বটাকে আমরা স দিয়ে দিলাম, যেহেতু এটা অতীতকাল, ভার্বের পাস্ট ফর্ম দিলাম। তারপরে দা পুলিশটা বরাবর বসে গেছে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে এটা একটা ক্লজ হয়ে গেল। ঠিক আছে। এরপরে দা থিফ র্যান অ্যাওয়ে, থিফ শব্দটা আর ইউজ করার দরকার নেই, সেই জায়গায় আমরা হি ব্যবহার করলাম, হি র্যান অ্যাওয়ে। এরপরে 3 নম্বর সেন্টেন্সটাতে দ্য থিফ স দ্য পুলিশ, হ্যাঁ, যেহেতু আগে চোর দেখেছে পুলিশকে এবং তারপরে সে পালালো, এই জন্য আগের কাজটা আগে ইউজ করা হয় সাধারণত কম্পাউন্ডে। তাহলে দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, এটা অনেক সময় আমরা অ্যান্ড দিয়ে করি, শুধু অ্যান্ড দিয়ে। যেহেতু সাথে সাথে সে পালিয়ে গেল, তাই সাথে সাথে বোঝানোর জন্য একটা ফ্রেজ ব্যবহার করা হলো, অ্যান্ড অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স মানে হলো সাথে সাথে, তাৎক্ষণিকভাবে সে পালিয়ে গেল। এই জন্য এখানে অ্যান্ড এর সাথে এই একটা ফ্রেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপরটা একটু দেখো, অন হিয়ারিং দ্য নিউজ, সংবাদটা শুনে আই রাশড টু দ্য স্পট, আমি স্পটে ছুটে গেলাম। মানে একটা সংবাদ শুনে আমি স্পটে ছুটে গেলাম, তার মানে বোঝাচ্ছে যে আমি সংবাদটি পাওয়া মাত্রই স্পটে ছুটে গেলাম, এরকম কিছু। সুতরাং এখানেও আমরা অ্যাজ সুন এজ ব্যবহার করব। আর শুনছে কে, আই, তার অ্যাজ সুন এজ আই। তারপরে এখানে হিয়ার যেটা ছিল ভার্ব হিয়ারিং, ওটাকে আমরা হার্ড, মানে ভার্বের পাস্ট ফর্ম করে ফেলবো। যেহেতু অন্য অংশটা পাস্ট টেন্স, তাই এটাও পাস্ট টেন্স। তাহলে as soon as I heard the news, এরপরে I rushed to the spot, যেমন আছে এটা ঠিক তেমনটাই থাকবে। এরপরে I heard the news, শুধু মেইন ক্লজটা, এখানে শুধু ক্লজটা আমি নিয়ে আসলাম। এরপরে আগের মতো and at once I rushed to the spot, তার মানে দুইটা ক্লজ নিয়ে আসলাম, শুধু মাঝখানে and at once এটা আমরা যুক্ত করে দিলাম। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, রুল নাম্বার 9। এখন আবার রুল 10। রুল 10 এর ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো, অর্থাৎ হু, হুইচ, দ্যাট এগুলো ইউজ করবো। কিভাবে সেটা একটু দেখা যাক।
এখানে কোনো রুলস তোমাদের এত বেশি চিন্তা করার দরকার নেই, শুধু এক্সাম্পলটা একটু ভালো করে বুঝলে হবে। এক্সাম্পলটা দিকে একটু তাকাও। রাহিম স এ কালারফুল পিকচার। এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে কালারফুল। তো যদি কোনো সেন্টেন্সে এরকম কোনো অ্যাডজেক্টিভ ইউজ করে, তখন শুধু তোমরা ওই অ্যাডজেক্টিভটা সরাই দিলে একটা নতুন ক্লজ পেয়ে যাবা। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট ওয়ার্ডটাকে একটু সরাই দাও, তাহলে তোমরা একটা নতুন ক্লজ পেয়ে যাবা। তাহলে যেমন এটা কিভাবে, রহিম স আ পিকচার, রাহিম স আ পিকচার, এই জায়গাতে আমি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেছি, তাহলে এটা একটা ক্লজ। তাহলে পিকচারটা কেমন ছিল? হুইচ ওয়াজ কালারফুল, যেটা ছিল কালারফুল। ওই অ্যাডজেক্টিভ যেটা ছিল নাউনের সাথে, শুধু সেটাকে আলাদা করে একটা আমরা ক্লসে রূপান্তর করতে পারি। যেহেতু এটা বস্তুবাচক নাউন, তাই আমরা এখানে হুইচ ব্যবহার করলাম। এখানে পিকচারের জায়গায় যদি কোনো পার্সন হতো, তাহলে এটা আমরা হু ব্যবহার করতাম। তাহলে রাহিম স এ পিকচার, এটা একটা ক্লজ। হুইচ ওয়াজ কালারফুল, এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপরটা যেমন হি ইজ এন অনেস্ট ম্যান, এখানে কিন্তু ম্যানকে বলতেছে। তো এই ম্যানটাকে আমরা ব্যক্তি হিসেবে পাচ্ছি, তাই হি ইজ এ ম্যানের পরে এখানে হুইচ হবে না, এখানে হবে হু। হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট। তারপরে রাহিম স আ পিকচার অ্যান্ড ইট ওয়াজ কালারফুল। তাহলে রাহিম একটা পিকচার দেখলো, অ্যান্ড ইট ওয়াজ কালারফুল, এবং এটা রঙিন। কেমন? এটাতে শুধু আমরা কি করলাম দেখো, উইচ এর জায়গায় আমরা একটা এন্ড ব্যবহার করলাম, আর এন্ড এর পরে এই ছবিটাকে বোঝানোর জন্য ইট ব্যবহার করলাম, সাবজেক্ট। এখানেও সেম, আমরা এই হু এর জায়গায় একটা এন্ড ব্যবহার করলাম, আর যেহেতু এটা ম্যান ব্যক্তিবাচক, তাই আমরা এই জায়গায় ইউজ করলাম হি। ঠিক আছে, এটা যদি স্ত্রী বাচক শব্দ হতো, তাহলে আমরা শি ব্যবহার করতে পারতাম। সো এইভাবেই যে কোনো একটা সেন্টেন্সে যদি তুমি সাবজেক্ট অথবা অবজেক্টের সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ পাও, তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে আলাদা করে হু ইজ, হুইচ ইজ, দ্যাট ইজ, এরকম করে একটা রিলেটিভ প্রনাউনের মাধ্যমে নতুন ক্লজ সৃষ্টি করতে পারো, এবং নতুন ক্লজের মাধ্যমে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন এখানেও সেম কেস দেখো, ওই একটু আগে যেটা বলেছে, এই যে সাবজেক্টের সাথে একটা অ্যাডজেক্টিভ এখানে যুক্ত হয়েছে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, আমি মার্ক করে দিলাম। এখানে দ্য রিচ ম্যান, এই যেভাবে সাবজেক্টের সাথে একটা অ্যাডজেক্টিভ আমরা পেয়ে গেছি না, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ লাভড বাই অল, বলতেছে একজন আদর্শ ছাত্রকে সবাই ভালোবাসে। সো এই সেন্টেন্সের মধ্যে আমরা এই আইডিয়াল শব্দটাকে আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা আলাদা কিভাবে করব? স্টুডেন্ট, একজন ছাত্র, হু ইজ আইডিয়াল, এই হু ইজ আইডিয়াল দিলে এটা একটা ক্লজ। আর হু ইজ আইডিয়াল এটাকে বাদ দিয়ে বাকি অংশ যেটা আছে, স্টুডেন্ট ইজ লাভড বাই অল, এটা আরেকটা ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ হয়ে গেল। একইভাবে দ্য রিচ ম্যান ম্যাট মি, ধনী লোকটি আমার সাথে সাক্ষাৎ করলো। তাহলে এখানে ওই লোকটি যে ধনী, দ্য ম্যান হু ইজ রিচ, এভাবে আমি এটাকে ভেঙে দিলাম। তাহলে এখানে হু ইজ রিচ দেওয়াতে এটা একটা ক্লজ, আর এটা বাদ দিলে বাকি অংশটা দ্য ম্যান মেট মি, এটা আরেকটা ক্লজ। যেহেতু দুইটা ক্লজ হয়ে গেছে, তাহলে এটা কি একটা কমপ্লেক্স। আর এটাকে কম্পাউন্ড কিভাবে করতে হয় সেটা এখানে দেওয়া হয়নি, সেটাও আগের মতোই। তাহলে আমি বলতে পারি আহ হি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, সরি, স্টুডেন্ট ইজ আইডিয়াল অ্যান্ড হি ইজ লাভড বাই অল, এভাবে আমরা দিতে পারি। এখানে দ্য ম্যান ইজ রিচ অ্যান্ড হি ম্যাট মি, এভাবে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো কিনা তোমরা সবাই? একদম ডিরেক্টলি শুধু এন্ড দিয়ে তোমরা এটা করতে পারো। আর 12 নম্বর রুলে তোমরা আবার চলে আসো তাহলে। 12 নম্বরে একটা ভিন্নতা আছে, সেই ভিন্নতাটা আমরা একটু দেখি। আচ্ছা, তোমাদের একটা মেসেজ এসে, কালকে রেকর্ড ক্লাসটা দিলে ভালো হতো। আচ্ছা, ওকে, রেকর্ড ক্লাসটা আমি একটু পরে আপলোড করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা একটু দেখবো রুল নাম্বার 12, আই স হিম লাফিং। অর্থাৎ আমরা কাউকে কোনো অবস্থায় পেলে তখন আমরা আইএনজি ব্যবহার করি। যেমন আই ফাউন্ড হিম ড্যান্সিং, আমি তাকে নাচতে দেখলাম, নাচতে বা নাচা অবস্থায় দেখতে পেলাম। তো আই স হিম লাফিং, এরকম যে সেন্টেন্স গুলো, সেগুলো আমরা আসলে কিভাবে করবো। এখানে
কমপ্লেক্সের প্রথম উদাহরণটা দেখলে তোমরা বাকিগুলো ধরতে পারবা, যেমন আই স হিম। ঠিক আছে, আমি তাকে দেখলাম যে সে হাসছিল। এটা চাইলে তোমরা এভাবে এই হিমটা না দিয়ে তোমরা আরো সংক্ষেপে করতে পারো। সেটা কিভাবে বলি, এরকম যদি সি, স অথবা ফাইন্ড, ফাউন্ড এই ওয়ার্ডগুলো যদি তোমরা দেখো, সেক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো আই স দ্যাট। যদি এখানে ফাইন্ড অথবা ফাউন্ড থাকে তবে সেটা দিয়েও করতে পারো আই ফাইন্ড দ্যাট অথবা আই ফাউন্ড দ্যাট। কেমন? তাহলে আই স দ্যাট এখানে এই হিম লাফিং, এটাকে তোমরা এভাবে লিখতে পারো হি ওয়াজ লাফিং। কিভাবে এটা হলো দেখো, আই স দ্যাট এর পরে এখানে যেটা হিম, যে অবজেক্টটা তোমরা পাচ্ছ সেটাকে তোমরা সাবজেক্ট করে দিবে দ্যাট হি। আর যেহেতু এটা অতীতকাল, তাইলে এখানে একটা ওয়াজ দিবা, এটা বর্তমান কাল হলে ইজ দিবা, তারপরে যে ভার্ব যে আছে সেটা যুক্ত করে দিবা। ঠিক আছে, তাহলে একইভাবে এখানে দেখো ইউ স, এখানেও সেম থিং। এই দ্যাটটা এখানে একটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ইউ স দ্যাট, এখানেও সেম থিং। এই যে ইউ স দ্যাট, এরপরে এখানে তাকসিম যেটা আছে সেটাকে সাবজেক্ট করে দিবা, যেহেতু এটা অতীতকাল তাহলে এখানে ওয়াজ বসাবা, বর্তমান কাল হলে এটা ইজ হতো। তাহলে ইউ স দ্যাট তাকসিম ওয়াজ টকিং। এরপরে আমরা এটাকে যখন কম্পাউন্ডে নিয়ে যাব, তখন তোমরা জানো কম্পাউন্ডে দ্যাট থাকে না, তাহলে কি হয়, দ্যাটের জায়গায় এন্ড হয়। তাইলে আই স হিম এন্ড হি ওয়াজ লাফিং, এখানে অবশ্যই অবজেক্টটা নিয়ে আসতে হবে। তাহলে ইউ স তাকসিম, এখানেও অবজেক্টটা নিয়ে আসতে হবে, ইউ স তাকসিম এখানে নিয়ে আসতে হবে, এন্ড হি ওয়াজ টকিং। এভাবে এটা কম্পাউন্ড করতে হবে। ওকে, সো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা আমি তোমাদের জন্য একটু মার্কিং করে দিচ্ছি। এটা তোমরা একটু সবাই এই ধরনের সেন্টেন্স একটু ট্রাই করবা। তোমরা যদি এখনই ট্রাই করতে চাও, আমি তাহলে তোমাদেরকে একটা সেন্টেন্স দিতে পারি, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে, দ্য ম্যান ফাউন্ড হিজ সান প্লেয়িং ক্রিকেট। মানে লোকটা তার সন্তানকে ক্রিকেট খেলা অবস্থায় দেখতে পেল। কেমন? এটাকে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে তোমরা আমাকে জানাতে পারো। এরপরে রুল নাম্বার 13। রুল নাম্বার 13 আমরা কি কি দেখতে পাচ্ছি, সেম থিং আগের মতোই। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে, স্টাডিং ইন ঢাকা কলেজ, যে ঢাকা কলেজে পড়ছে। কেমন? সো এই সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে প্রথমে একটা ক্লজ পাচ্ছি, তারপরে আমরা এক্সট্রা একটা ভার্ব যে পেয়েছি। এই সেন্টেন্সটাকেও আমরা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলে আমরা সহজে করে ফেলতে পারি। কিরকম, আই হ্যাভ এ ব্রাদার, যে ক্লজটা পেয়েছি প্রথমে সেটা বরাবর রেখে দিব। এরপরে স্টাডি করছে কে, ওই ব্রাদার, তাই এখানে তাকে বোঝানোর জন্য আমি হু ইউজ করতে পারি। ওকে, তাহলে হুটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা ক্লজ মার্কার হিসেবে ইউজ করা হলো। তারপরে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে স্টাডিটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করবো, স্টাডিজ। ঠিক আছে, এটা যদি পাস্ট টেন্স হতো তাহলে আমি বলতাম কি, অতীতকালে স্টাডিড অথবা ওয়াজ স্টাডিং, এ ধরনের আনসার আমার দেওয়ার সুযোগ ছিল। কিন্তু এটা তো বর্তমান কাল, তাই না? যেহেতু এটা বর্তমান কাল, তাইলে আমরা এটা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো। তাহলে আই হ্যাভ এ ব্রাদার হু স্টাডিজ ইন ঢাকা কলেজ। আর সর্বশেষ হুটা বাদ দিয়ে এন্ড বসিয়ে দিব, আর এন্ড এর সাথে একটা সাবজেক্ট হিসেবে আমরা হি ব্যবহার করব। তাহলে আই হ্যাভ এ ব্রাদার এন্ড হি স্টাডিজ ইন ঢাকা কলেজ। এবার এরপরে দেখো আরেকটা সেন্টেন্স পাশে দেওয়া আছে, আই স আ ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি একটা লোককে দেখলাম, সে ফিল্ডে হাঁটছে, মাঠে হাঁটছে। এখানে হু ওয়াজটা কেটে দিয়েছে, দেখো এটা কেটে দেওয়ার কারণ হচ্ছে এটা বোঝার জন্য। তার মানে এখানে হু ওয়াজটা আসলে মনে মনে উজ্জ্বল আছে, তাই না? হ্যাঁ, তো এটা তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে এটাই তোমার কমপ্লেক্স সেন্টেন্সের আনসার এখানে লুকায়িত আছে। আই স এ ম্যান ওয়াকিং দ্য ফিল্ড, এই অবস্থায় কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটাই, এরপরে আর কোনো সাবজেক্ট ভার্ব নাই, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। কিন্তু কমপ্লেক্সে গেলে এই হু ওয়াজ এ ফাংশনটা নিয়ে আসবো। এই দেখো কমপ্লেক্সে আই স এ ম্যান হু ওয়াজ ওয়াকিং দ্য ফিল্ড, এই হু ওয়াজটা দিলেই সেটা কমপ্লেক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি তোমরা এরকম কোন একটা সাবজেক্ট ভার্বের পরে যদি এরকম অবজেক্ট পাও, তারপরে যদি একটা ভার্ব যে পাও, তাহলে সেটা কিভাবে করবো, তখন ওই অবজেক্টের পরে তোমরা এরকম হু ইজ, হু ওয়াজ,
হ্যাঁ, বর্তমান কাল হলে হু ইজ, অতীত কাল হলে হু ওয়াজ। আর এটা যদি বস্তুবাচক নাউন হয় তখন হুইচ ইজ অথবা হুইচ ওয়াজ দিয়ে তোমরা আনসার গুলো করে দিতে পারো। তাহলে আই স আ ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। এরপর কম্পাউন্ডে আসো। আই স আ ম্যান এন্ড হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। এখানে হু এর জায়গায় এন্ড বসিয়ে দিচ্ছি আর সাবজেক্ট হিসেবে হি দিলাম। এরপরে রুল 14 আমরা দেখতে পাচ্ছি দ্য পায়াস আর হ্যাপি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এখানে তো আসলে কোনো অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে নাই, ফলে আমি কাকে আলাদা করে কিভাবে করব? সো রুল 14 এর ক্ষেত্রে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে দ্য পায়াস আর হ্যাপি। এখানে এই প্রথম সাবজেক্টটাকে আমরা আহ, একটা স্ট্রাকচার মেনটেন করে আমরা এটাকে ক্লসে নিয়ে আসতে পারি, সেটা কি দোজ হু আর। এখানে এই দোজ হু আর কথাটা একটু মাথায় রাখবা। এইভাবেই তোমাদেরকে এটা করতে হবে, দোজ হু আর পায়াস। এইভাবে বললে দোজ হু আর পায়াস পর্যন্ত এটা একটা ক্লজ। কেমন? তারপর আর হ্যাপি, এই আবার আরেকটা মেইন ভার্ব এবং কমপ্লিমেন্ট, সেটা দিয়ে এই পুরো ক্লজটা সাবজেক্ট হিসেবে ধরে এই আর তার ভার্ব, হ্যাপি তার কমপ্লিমেন্ট হিসেবে ধরে এটা আর একটা ক্লজ তখন। তাহলে দোজ হু আর পায়াস দিয়ে এই অংশটা আমরা এইভাবে এখানে সলভ করতে পারি। একইভাবে মেরিটোরিয়াস আর রেসপেক্টেড এভরিওয়্যার। তাহলে দোজ হু আর মেরিটোরিয়াস, এভাবে যখন আমি দিব তাহলে এখানে একটা ক্লজ পেয়ে গেলাম। এরপর আর রেসপেক্টেড এভরিওয়্যার এটাকে যুক্ত করলে আরেকটা ক্লজ পেয়ে যাচ্ছে। তো যখন কোনো সেন্টেন্সে কোনো এক্সট্রা ক্লজ, সরি এক্সট্রা ফ্রেজ থাকবে না, তখন এক্সট্রা ফ্রেজ না থাকলে আমি সেটা কিভাবে আমি রূপান্তর করব, সেটা করার জন্য আমরা এই দোজ হু আর দিয়ে আমরা করতে পারি। অর্থাৎ এই দোজ হু আর এটা হচ্ছে একটা আসলে টেকনিক যেটা দিয়ে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। এবং এরপর আছে কম্পাউন্ড সেন্টেন্স। সেখানে আমরা কি করব? সেখানে বলবো আমরা দে আর পায়াস অ্যান্ড হ্যাপি। এখানে আছে দে আর মেরিটোরিয়াস অ্যান্ড রেসপেক্টেড এভরিওয়্যার। ওকে, এখানে এইভাবে তোমরা কম্পাউন্ড সেন্টেন্সে জাস্ট অ্যান্ড দিয়ে করে দিতে পারো। এরপর আসে এটার কাছাকাছি আরেকটা রুল, সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। এখানে দেখো শুধু একটাই সাবজেক্ট, একটাই অবজেক্ট, এক্সট্রা কোনো ধরনের ভার্বের আইনজি টু প্লাস ভার্ব এক্সট্রা কিছুই নাই যেটাকে ধরে তুমি এটাকে কমপ্লেক্সে নিয়ে যাবা। সো এখানে এই ধরনের সেন্টেন্সে এখানে যেমন দোজ হু আর হেলথ এটা দিলে তো অর্থ মিলবে না। হ্যাঁ, দোজ হু আর হেলথ মানে তো তারা যারা স্বাস্থ্য, এভাবে তো মিলে না। তাহলে এখানে আমরা কি করবো? এরকম বস্তুবাচক নাউনের ক্ষেত্রে আমরা ইট ইজ হুইচ ব্যবহার করতে পারি। ইট ইজ হুইচ, এই স্ট্রাকচারটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো। ইট ইজ হুইচ কিভাবে? ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্যই সম্পদ। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এখন তোমাদেরকে কেউ যদি বলে, ফর এক্সাম্পল, ট্রাভেলিং ট্রাভেলিং ইজ এনজয়েবল। হ্যাঁ, ভ্রমণ করাটা উপভোগ্য, আনন্দদায়ক অথবা ইন্টারেস্টিং। তো ট্রাভেল ইজ এনজয়েবল, এটাকে তোমরা কি করবে এখন? এখানে তো কোনো ব্যক্তি নাই, তাহলে এখানে দোজ ওয়ার্ড দেওয়া যাচ্ছে না। তাহলে এখানেও সেম থিং, ইট ইজ ট্রাভেলিং উইচ ইজ এনজয়েবল। কথাটা বুঝতে পেরেছো তোমরা? যেমন কেউ যদি বলে স্মোকিং ইজ হার্মফুল, হ্যাঁ, ধূমপান করা ক্ষতিকর, তাহলে স্মোকিং ইজ হার্মফুল এটাকে তোমরা কেমনে করবা? ইট ইজ স্মোকিং উইচ ইজ হার্মফুল, এভাবে তোমরা চেঞ্জ করবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তাহলে এভাবে তোমরা রুল 15 পর্যন্ত আমি তাহলে আজকে এখানে রাখি। ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসে আমরা বাকিগুলা কমপ্লিট করব। সো আশা করি পরের ক্লাসে আমরা বাকিগুলা কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরে আমাদের ট্রান্সফরমেশনের আরো কিছু রুলস আছে সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ডের বাইরে, সেগুলো নিয়ে আমরা আলাপ করতে হবে, আমাদেরকে ডিগ্রি অফ কম্পারিজন থাকে। ওকে, সো আজকে তাহলে এই 15 পর্যন্ত থাকুক, সবাই তাহলে ভালো থেকো। আর যদি কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা গ্রুপে আমাকে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে? তাহলে রেকর্ড ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আজকেরটা সহ আমি দিয়ে এটা আপলোড দিয়ে তারপরে ইয়ে করে দেবো। হ্যাঁ, শীট অবশ্যই পাবে। আর যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে তোমাদের রাইটিং আইটেম আমি কাউকে কাউকে দিয়েছি। আর শীটটাও বেসিক্যালি তোমরা রোজার পরে আমি বলে দিয়েছিলাম যে যারা তোমরা কোচিং এ ক্লাস করতে আসো তখন শীটটা আমার কাছ থেকে নিয়ে যাবা রোজার পরে। আর আপাতত তোমরা তাহলে এখন
রাইটিং আইটেম গুলো যারা শিখতে চাচ্ছ তারা রাইটিং আইটেম গুলো শিখে ফেলতে পারো। আলাদা করে তোমরা আমার থেকে ইনবক্স করে তোমরা একটু নিয়ে নিবা। ওই গ্রুপে দিচ্ছে না, কারণ আসলে গ্রুপে অনেক ভর্তি ছাড়া স্টুডেন্ট রয়ে গেছে। ফলে আসলে তোমাদের জন্য যেগুলা একটু স্পেশালি তৈরি করা হচ্ছে সেখানে নন অ্যাডমিটেড স্টুডেন্টদের সবকিছু আসলে ওভাবে অ্যাক্সেস দেওয়া তো যাচ্ছে না। এই জন্য তোমরা একটু ইনবক্সে আলাদা করে যোগাযোগ করে তোমরা আমার কাছ থেকে রাইটিং আইটেম গুলো একটু নিয়ে ফেলবা। সো ঠিক আছে, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।